ষাটের দশক কলকাতা, জোরে সোরেই চলছিল কবিদের আরও কবিতা পূরণ আন্দোলন। হঠাৎ রাস্তায় বড় বড় মিছিল যায়, ব্যানার ফেস্টুনে লেখা থাকে আরও কবিতা পড়ুন। সকল উত্তাল আড্ডায়, কফি হাউসে বিষয়বস্তু হয় রাজনীতি নয় সাহিত্য। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সিঁড়িতে দাঁড়িয়ে ছেলেপেলেরা কবিতা ওড়ায়, পাঠক আকৃষ্ট করে। তখন এক ছেলে বলে ওঠে, আমি এখন যা লিখছি সে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক। তার মানে ভবিষ্যতে আমার কবিতা ছাত্রছাত্রীরা পড়তে বাধ্য হবে। সেহেতু আমার এখন কোনো পাঠক না হলেও চলবে। সেই ছেলেটার নাম বিনয় মজুমদার। ষাটের দশকের বাংলা সাহিত্যের এক অনন্য সারা জাগানিয়া কবি। কালজয়ী ধ্রুপদী কবিতায় যিনি লিখলেন, একটি উজ্জ্বল মাছ একবার উড়ে দৃশ্যত সুনীল, কিন্তু প্রকৃত প্রস্তাবে স্বচ্ছ জলে পুনরায় ডুবে গেল। এই স্মিত দৃশ্য দেখে নিয়ে বেদনার গাঢ় রসে আপক্ষ রক্তিম হলো ফল। প্রেসিডেন্সি বাংলা বিভাগের অধ্যাপক একটা গল্প বলেছিলেন, তখন সদ্য ফার্স্ট ইয়ার। বিনয় মজুমদারের ফিরে এসো চাকা এবং অগ্রাণের অনুভূতিমালা পড়ে রীতিমতো ঘোর তৈরি হয়েছে। গল্পটা আমাদের প্রিয় স্যার বলেছিলেন, তখন সদ্য বেরিয়েছে শক্তি সুনীলের যৌথ কবিতার বই যুগলবন্দি। একদিন স্যার কলেজ স্ট্রিটে পুরনো বই দেখছেন, হঠাৎ চোখে পড়ে গেল নতুন ঝকঝকে যুগলবন্দি। পুরনো বইয়ের মাঝেই নতুন বই। বইটি হাতে নিয়ে খুলতেই স্যার অবাক। প্রথম পাতায় লেখা বিনয় দাকে, নিচে শক্তি চট্টোপাধ্যায় আর সুনীল গঙ্গোপাধ্যায়ের সই। সইয়ের নিচে তারিখ। কি আশ্চর্য, এ তো গতকালকের তারিখ। প্রাথমিক বিস্ময় কাটিয়ে সবটা বুঝতে পারেন স্যার। গতকাল সন্ধ্যায় কফি হাউসের আড্ডায় হয়তো বইটি উপহার দিয়েছিলেন শক্তি সুনীল। নিচে নেমেই সে বই বেচে দিয়েছিলেন বিনয়। সেই কোনো ভোরবেলা ইটের মতন চূর্ণ হয়ে পড়ে আছি নানা স্থানে। কদাচিৎ যথেষ্ট ক্ষমতা তুমি এসে ছিন্ন ছিন্ন চিঠির মতন তুলে নিয়ে কৌতূহলে এক করে একবার পড়ে চলে যাও, যেন কোনো নিরুদ্দেশে, ইটের মতন ফেলে রেখে। আমার কি কোনো ভালো ছবি ছিল না? আমার খবর নিতে এই যে তোমরা প্রতি বছর একবার করে এত দূর আসো, তখন দরজা বন্ধ করে নিজেকে আটকে রাখাই ভালো। বিনয় না, এটা আপনি যা ভাবছেন সে বিনয় নয়, এটা কবি বিনয় মজুমদারের বাক্য। বিচ্ছেদে ব্যক্তি বিনয় যে একবার পড়ে গেলেন, তারপর সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারলেন কই? পরবর্তী জীবন্ত পাগল আখ্যায় সকলের ঠাট্টায় অসহায় হয়ে বেঁচে রইলেন। বন্ধু মনোজ বিশ্বাসকে একবার বলেছিলেন, নামটা তার মজুমদার না হয়ে মজুদ্দার হলেই বরং ভালো হতো। সকল যন্ত্রণা, ব্যর্থতা, কষ্ট সব একটা খাঁচার মধ্যে মজুদ করে বসে আছেন যিনি, তার নামটা মজুদ্দারিত হওয়া উচিত নাকি? পরবর্তী জীবনে বিনয়কে দেখা যায় উস্কো খুস্কো চুলে, মালিন্যের প্রধানতম ধারক বাহকের সাজে, ছেঁড়া জামায়, শরীরে দুর্গন্ধ আর মনে গাঢ় বিষাদ নিয়ে বসে থাকেন কফি হাউসে। হুটহাট রেগে যান, এর ওর গায়ে থুতু ছেটান, গালাগাল দেন। এভাবেই তো হয়তো প্রেমে, হয়তো নিঃসঙ্গতায়, হয়তো কোনো এক অমীমাংসিত রহস্যে ধীরে ধীরে নিঃশ্বাস হয়ে যান বাংলা সাহিত্যের এই উজ্জ্বল কবিটি। যাওয়ার আগে বলে যান, আকাশের হৃদয়ের কাকে বলে নির্বিকার পাখি, অথবা ফড়িং তার স্বচ্ছ ডানা মেলে উড়ে যায় শ্বাস ফেলে যুবকের প্রাণের উপরে। আমি রোগে মুগ্ধ হয়ে দৃশ্য দেখি জানালায় আকাশের লালা ঝরে, বাতাসের আশ্রয়ে আশ্রয়ে আমি মুগ্ধ। উড়ে গেছো, ফিরে এসো চাকা, রথ হয়ে জয় হয়ে চিরন্তন কাব্য হয়ে ফেসো। আমরা বিশুদ্ধ দেশে গান হব, প্রেম হব, অবয়বহীন সুর হয়ে লিপ্ত হব পৃথিবীর সব আকাশে। কিংবা মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়, এমন অসংখ্য শব্দ বিমূর্ত ছবি তৈরি করেছেন, শব্দ দিয়ে সৃষ্টি করেছেন নিজস্ব জগৎ। আজ 17 সেপ্টেম্বর 1934 সালের এই দিনে বাবার কর্মস্থল তখনকার বার্মা, বর্তমান মিয়ানমার তেতো শহরে জন্মগ্রহণ করেন বাংলা কবিতার শক্তিমান কবি বিনয় মজুমদার। মৌলিক কবিতার রূপকার বিনয় মজুমদারের পক্ষে কেবল বলা সম্ভব, ভালোবাসা দিতে পারি, তোমরা কি গ্রহণে সক্ষম? শতাব্দীর বিরলতম কবি বলেন অনেকে, বলা হয় বাংলা কাব্যের প্রথম সফল বৈজ্ঞানিক কবিও। বিনয় মজুমদার চাইলেই বড় ইঞ্জিনিয়ারের জীবনযাপন করতে পারতেন, কিংবা ভোগ করতে পারতেন জীবনের অগাধ প্রাচুর্য।
কিন্তু তা তিনি করেননি, বরং মানসিক ভারসাম্য হারিয়ে জীবনের অনেকখানি সময় বসবাস করলেন কলকাতা থেকে দূরে, কখনো ঠাকুরনগরের শিমুলপুর গ্রামে, কখনো বা পাগলাগারদে। এর পরেও এই বৈরী পরিস্থিতিতে লিখে গেছেন কবিতার পর কবিতা, সাজিয়ে গেছেন পৃথিবীর উদ্দেশ্যে ভাবনার পিঠে ভাবনা। 1967 সালে একবার বিনয় মজুমদার বিনা পাসপোর্টে চলে এসেছিলেন বাংলাদেশে। তখন অবশ্য বাংলাদেশকে বলা হতো পূর্ব পাকিস্তান, এবং এখনকার পুলিশ স্টেশনে স্বেচ্ছায় ধরাও দিয়েছিলেন। বিচারাধীন বন্দী হিসেবে এখনকার জেলে কাটিয়েছিলেন 6 মাস। ধারণা করা হয় তার আচরণের ওই দিকটা ছিল জটিল কোনো মানসিক ব্যাধির প্রথম লক্ষণ। এভাবে বিনা পাসপোর্টে তার এদেশে আসাটাকে কি কেবল মানসিক ব্যাধিই বলা ঠিক হবে, নাকি অন্য কোনো বিষয়ের মধ্যে লুকিয়েছিল? বিনয় মজুমদারের জবানবন্দিতে বিষয়টা শোনা যাক। পূর্ব পাকিস্তানে পালিয়ে থাকার সময় একদিন নিজেই হাজির হলাম পুলিশের কাছে। ওদের বললাম, আমাকে আর ভারতবর্ষে যেতে বলবেন না, যদি দরকার হয় আমি মুসলমান হয়েই থাকব, যেখানে আমার বাবা জন্মেছিলেন। ঋত্বিক ঘটক, অকাল প্রয়াত মহান মাতাল চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের সাথে বিনয় মজুমদারের দেখা হয়েছিল পাগলাগারদে। ঋত্বিক ঘটক বিনয় মজুমদারকে ভাবতেন শতাব্দীর শ্রেষ্ঠ কবি। তিনি বিনয় সম্পর্কে লিখিত আকারে ঘোষণা দিয়েছিলেন, বিনয় মজুমদার যা লিখেছেন তাতে শতাব্দীতে একজন শ্রেষ্ঠ কবি তিনি। কবিতার সমস্ত পংক্তির অর্থ করা হয়তো অর্থহীন, কিন্তু সামগ্রিক রূপে শেষ পর্যন্ত একটা অর্থ আসতে বাধ্য যখন কবিতাটিকে পড়া শেষ করা হবে। একজন কবি কেন বারংবার নিজেকে ভাঙেন? কেনই বা অজস্রবার লেখা ও সংশোধনের পরেও দ্বন্দ্ব কাটে না তার? নিখুঁত থেকে নিখুঁততর হওয়ার চেষ্টা, এই কথা সবাই বলবেন এক বাক্যে। কবিতা লেখার সময়ও লেখার পরেও অজস্র এডিটিংয়ের মধ্য দিয়ে যান এক একজন কবি। এমনকি কোনো পত্রিকায় কবিতা প্রকাশিত হয়ে যাওয়ার পরেও বই অন্তর্ভুক্ত করার সময় শিরোনাম বদলেছেন, এমন উদাহরণও কম নেই। কিন্তু একই বইয়ের নাম বারবার বদল করা, না, বাংলা সাহিত্যে এমন উদাহরণ আমার অন্তত জানা নেই। কিন্তু কেনই বা একজন কবি এমনটা করবেন? নামের মধ্য দিয়ে উদ্দেশ্য ও মনোভাব আরও স্পষ্ট করে তোলার জন্য? এছাড়া আর কী কারণ হতে পারে? সচরাচর কোনো বই একবার প্রকাশিত হয়ে গেলে পরবর্তী সংস্করণে সে বইয়ের নাম বদলাবার সাহস দেখান না কেউই। ব্যতিক্রম বিনয় মজুমদার। হ্যাঁ, বিনয় পেরেছিলেন, একবার নয়, একই বইয়ের নাম তিনি বদলেছিলেন পরপর 3 বার। আর সেই বইটি তার সবচেয়ে বিখ্যাত বই ফিরে এসো চাকা। ফিরে এসো চাকা 1961 সালের মার্চ মাসে প্রকাশিত হয় গায়ত্রীকে। বই না বলে একে পুস্তিকা বলাই ভালো, মাত্র 13টি কবিতা। পরের বছর 62তে প্রকাশিত হয় ফিরে এসো চাকা বইটি। গায়ত্রীকে প্রকৃতপক্ষে ফিরে এসো চাকার প্রথম সংস্করণ। প্রথম পুস্তিকাটিতে যে কবিতাগুলো ছিল সেগুলোর কিছু পরিমার্জনা করে কিছু সরাসরি পরবর্তী বইয়ে অন্তর্ভুক্ত করেছিলেন কবি, কিছু বাদও দিয়েছিলেন। পাশাপাশি যোগ করেছিলেন অনেকগুলো নতুন কবিতা। এর ফলে ফিরে এসো চাকায় কবিতার সংখ্যা দাঁড়ায় 77। উৎসর্গ শ্রীমতী গায়ত্রী চক্রবর্তীকে। পরবর্তীকালে বিনয় নিজেই বলেছিলেন, গায়ত্রীকে কফি হাউসে 2-1বার দেখেছেন মাত্র। প্রেম তো দূরের কথা, কথাও হয়নি কোনোদিন। কাউকে উদ্দেশ্য করে কবিতা লিখতে হয়, তাই তৎকালীন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ছাত্রী গায়ত্রী চক্রবর্তীকে বেছে নিয়েছিলেন তিনি। গায়ত্রী স্পিভাক চক্রবর্তী তিনিও জানিয়েছেন, বিনয়ের সাথে তার আলাপ ছিল না কখনো। তাহলে বিনয়ের এই সমর্পণের পুরোটাই পরিকল্পিত, তার জ্যামিতিক ছকে বাঁধা কবিতার মতো, নাকি অব্যক্ত ভালোবাসার বিচ্ছেদে পুড়ে গেছেন সারা জীবন? অবশ্য দীর্ঘদিন পর বৃদ্ধ বয়সে গায়ত্রীকে উদ্দেশ্য করে বিনয় আবার লিখলেন, আমরা দুজনে মিলে জিতে গেছি বহুদিন হলো। আমার ঠিকানা আছে তোমার বাড়িতে, তোমার ঠিকানা আছে আমার বাড়িতে। চিঠি লিখব না, আমরা একত্রে আছি বইয়ের পাতা। সারা জীবন তার একা থেকে যাওয়া, হাহাকার বিরহের শান্ত বহিঃপ্রকাশ যদি এ না হয়, তাহলে বিরহ কি? বিনয় মজুমদার যে মেধাবী তুখোর ছাত্র ছিলেন সে বিষয়ে আমাদের মতো সাধারণ পাঠক হতে বিদগ্ধজন কারো কোনো সন্দেহ নেই। ছাত্র জীবন থেকে কবিতার ক্লাস,
মেধার ছাপ রেখেছেন সব জায়গায়। মেট্রিকুলেশন পরীক্ষায় রেকর্ড নম্বর, শিবপুর কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বিদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে গণিতের শিক্ষক হবার সুযোগ প্রত্যাখ্যান শুধুমাত্র কবিতার জন্য, কেবলই কবিতার জন্য। কবিতার ময়দান শুরুতে তাকে চিনতে বাধ্য হলো কলকাতার উন্নাসিক সাহিত্য সমাজ দিয়ে। তার ফিরে এসো চাকা বাংলা কবিতার জগতে সৃষ্টি করলো এক অদ্ভুত আলোড়ন। শক্তি চট্টোপাধ্যায় লিখলেন, বিনয় চাইলে যে কোনো কিছু নিয়েই কবিতা লিখতে পারে, মলমূত্র গোবর নিয়েও পারে। হাংরি আন্দোলনের জনক মলয় রায়চৌধুরীর মতে ফিরে এসো চাকা ছিল বাংলা কবিতার জগতে এক ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ। ওই কাব্যগ্রন্থের পাশে বাকি কবিদের কাজ জেলো হয়ে যাচ্ছিল। বিনয় মজুমদার সিজোফ্রেনিক হলেন। কেন নিঃশেষ হলেন এভাবে, তার কারণ সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারি না। তবে এবার আমরা একটু অন্য দিকে যেতে চাই। 50-এর শেষের দিকে প্রেসিডেন্সি কলেজের এক উজ্জ্বল ছাত্রী গায়ত্রী চক্রবর্তী, আধুনিক সময়ে যিনি গায়ত্রী স্পিভাক চক্রবর্তী নামেই খ্যাতি পেয়েছেন। বিনয়ের সঙ্গে তার কি সম্পর্ক? বস্তুত কোনো সম্পর্ক ছিল কখনো? থাকার মতো কোনো প্রমাণ অন্তত নেই। বিনয়ের আসলে গায়ত্রীর সঙ্গে সেভাবে আলাপই হয়নি। গায়ত্রীকে তুমি কি ভালোবাসতে? শক্তির প্রশ্নের উত্তরে বিনয় বলেন, আরে ধ্যাত, আমার সঙ্গে তো 3-4 দিনের আলাপ। প্রেসিডেন্সি কলেজের নামকরা সুন্দরী ছাত্রী ছিলেন ইংরেজি সাহিত্যের, তারপর কোথায় যে চলে গেলেন, আমেরিকা না কোথায় ঠিক জানি না। তাহলে ওকে নিয়ে কবিতা কেন? কাউকে নিয়ে তো লিখতে হয়। আম গাছ, কাটা গাছ, রজনীগন্ধা নিয়ে কি চিরদিন লেখা যায়? কিন্তু এই বক্তব্য আবেগকে আড়াল করা এক ছল চাতুরি বলে মনে হয়। কৌশলী প্রেমিকের মতো প্রেম লুকানোর প্রবণতা মনে হয়। যেমনটি কবিতায় বলেছেন, বিদেশি ভাষায় কথা বলার মতন সাবধানে তোমার প্রসঙ্গে আসি, অতীতের কীর্তি বাধা দেয়। যাকে নিয়ে বিনয় লিখেছেন 77টা কবিতার এক গোটা বই, যার পরতে পরতে আছে বিচ্ছেদের যন্ত্রণার কথোপকথন, সে শুধুই কাটা গাছ রজনীগন্ধা হবে, সে তো আর আমরা মানতে পারি না। অবশ্য বিনয়ের এই বক্তব্যই তার একমাত্র নয়। গ্রন্থি পত্রিকায় এক সাক্ষাৎকারে বিনয় বলছেন, আরে আমি তো ছিলাম শিবপুর কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, সেখানে মেকানিক্যালে হলাম ফার্স্ট ক্লাস ফার্স্ট। গায়ত্রী প্রেসিডেন্সি থেকে ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, যেই জানলাম অমনি মনে হলো মেয়েও তো আমার মতো ডুবে যাবে। কেননা এই রেজাল্টের পর আমারও তো পতন হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে কবিতার বইটি লিখে ফেললাম। একমাত্র কবি বন্ধু শক্তির কাছে বিনয় দুর্গাপুর থেকে জানতে চাইছেন গায়ত্রীর ঠিকানা, যার উত্তর শক্তি লিখছেন, গায়ত্রীর ঠিকানা আমি সুনীলের ভরসায় না থেকে জোগাড়ের চেষ্টা করছি এবং করে ফেলবই। 1 সপ্তাহের মধ্যে কথা দিচ্ছি তুমি ওর ঠিকানা পাবে। কেয়া বলে মেয়েটির খোঁজে আছি আমি, তার সঙ্গে আমার পরিচয় আছে, দেখা হলেই চেয়ে নিব। আরেকটি চিঠিতে শক্তি লিখছেন, 2 দিন কেয়ার সাথে দেখা করতে গিয়েছিলাম, দেখা হয়নি, তবে আগামী সপ্তাহে দেখা করে ঠিকানা জোগাড় করব। তুমি সুনীলকে ও বিষয়ে কিছু বলবে না। সলিল চক্রবর্তী বলে গায়ত্রীর এক দুঃসম্পর্কের আত্মীয় থাকতেন ধানবাদ। তিনি লিখছেন, ওর ঠিকানা জানি না, তবে শুনেছি আমেরিকা গেছে। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, গায়ত্রীকে আপনার কী প্রয়োজন? ওকে কি আপনি ভালোবেসে ফেলেছেন? আমি বলবো ওর সম্বন্ধে আপনার কৌতূহল না থাকাই ভালো। গায়ত্রীর প্রেমে বিচ্ছেদে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছেন। বিনয়কে উদ্দেশ্য করে জয় গোস্বামী তার হাসপাতালে কবিতায় লিখছেন, স্বপ্নে স্বপ্নে পুরো একটা মানুষ পুরো খাক। হয়তো প্রেম প্রকাশে ভীরু ছিলেন বিনয়, হয়তো ইংরেজি কনভেন্টে পড়া আধুনিক স্মার্ট গায়ত্রীর প্রত্যাখ্যানের ভয়ে দ্বিধায় পড়েছেন বারবার। হয়তো যখন সাহস করলেন তখন দেরি হয়ে গেছে অনেক। কবিতা নিয়ে গায়ত্রীর সঙ্গে আড্ডা দেয়া গেল না, সে তিনি আর মেনে নিতে পারলেন না। সেই যন্ত্রণা থেকেই অব্যক্ত এই প্রেমকে পুঁজি করে দৈনন্দিন নিঃসঙ্গতাটিকে ক্রমেই সমৃদ্ধ করেছেন। কবিতায় বলছেন, আমরা যে জোছনাকে এতটা ভালোবাসি, এই গাঢ় রূপকথা চাঁদ নিজেও জানে না। না জানুক শুভ্র ক্লেশ, তবু অসময়ে তোমার নিকট আসি, সমাদর নেই তবু আসি। একটি পাণ্ডুলিপিতে বিনয় লিখে গিয়েছেন, তিনি নিজেই তার ঈশ্বরী, যাকে সবচেয়ে ভালোবেসেছেন তিনি। আসলে বিনয় যে কারণে বিনয় মজুমদার, সেই কবি জীবন খুব স্বল্পস্থায়ী, বাকিটা তাকে ঘিরে গড়ে ওঠা রহস্যের আধার। তার বাড়িতে এখন শুধুই শুকনো পাতার ওড়াউড়ি। জানেন, আমার মাথায় তার জন্মদিনে একটা দৃশ্য ভাসছে। উঠানে সমাধি,
ঘরে ইটের উপর ব্যবহৃত তক্তপোষ। ঠাকুরনগরে বিনয় মজুমদারের বাড়ির অবস্থাটা ঠিক এমনই। নামজাদা কবি সাহিত্যিকরা জন্মদিন পালন করতে, পুরস্কার দিতে বাড়ির উঠোনে জড়ো হয়েছেন। দরজা বন্ধ করে গালিগালাজ করে চলছেন বিনয়। ঘরের ভেতর এখনো ইটের উপর পাতা সেই তক্তপোষ। অনাদরে তরঙ্গ আলনা, বোকা গেলাস উল্টে আছে খাটে। যেন এখনই ওহ এত শব্দ কেন বলে দোকানে হাত দিয়ে বাক্রুদ্ধ হয়ে যাবে বিনয়। তার পোতা নানা গাছে ফল ধরেছে, বাতাবি লেবুর ফুলের গন্ধ মম করছে। হঠাৎই আকাশ কালো করে উথাল পাথাল নারকেল গাছ, তাল গাছ, বৃষ্টির বড় বড় ফোঁটা। সেই বজ্র বিদ্যুতের মধ্যে দরজা খুলে কখন যেন বের হয়ে আসেন বিনয়। পরনে চেক লুঙ্গি, সাদা হাফ হাতা ফতুয়া, এ গাছ ও গাছ জড়িয়ে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। মাটির ঘ্রাণ, পাখি উড়ে এসে বসে গায়ে। কাক ভেজা গায়ে, কাক ভেজা শরীরে বিনয় গান ধরেন। জানি নাই তো তুমি এলে আমার ঘরে, তার প্রিয় কবির গান। ঠিক যেন ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারার আবহ। ফ্ল্যাশ ব্লেকে তখন পাগলা গারদের এক একটা দিন। নাটক লিখছেন এক উন্মাদ, অভিনয় করছেন আরেক উন্মাদ তার বন্ধু ঋত্বিক আর বিনয় মজুমদার। কিন্তু পরজন্মে যে বিশ্বাস ছিল না বিনয়ের। উঠানের যে পাঁচটায় সমাধি, সেই মৃত্তিকার গভীরে প্রবেশ করতে স্মিত বিনয় বলছেন, অবিশ্বাসও করি না, জ্যামিতির ধাঁধার মতো আঁকিবুকি, সরল রেখা, বক্ররেখা, শূন্য আর বিন্দু মেলাতে পারলেই ঘোর লেগে যায়। সমাধির শুভ্র সৌধের ছবি থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বিনয়, ভালোবাসা দিতে পারি, তোমরা কি গ্রহণে সক্ষম? প্রাচীন চিত্রের মতো চিরস্থায়ী হাসি নিয়ে তুমি চলে যাবে, ক্ষত নিয়ে যন্ত্রণায় স্তব্ধ হব আমি। সেই বিস্ফোরিত চোখ, এক চোখ আকাশে, অন্য চোখ পোদামাটির গন্ধ। এই হলো গিয়ে টেরা চোখের শুরু। বজ্রপাতের অট্টহাস্যে ফের গম গম করতে থাকে গোটা বাড়িটা। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।